নেতৃত্বে বড় পরিবর্তনের আভাস। ডিসেম্বরে জামায়াতের আমির নির্বাচন, ভোটযুদ্ধে অংশ নেবে 1 লাখেরও বেশি রুকন সদস্য। শহীদ মিনারে শেষ শ্রদ্ধায় সিক্ত ভাষা সংগ্রামী আহমদ রফিক, সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন। দেশের 8 অঞ্চলে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টির শঙ্কা, নদী বন্দরকে 1 নম্বর সতর্ক সংকেত, নৌযানগুলোকে সতর্কতার সঙ্গে চলাচল করার পরামর্শ। গাজায় যুদ্ধবন্ধের নির্দেশ ইসরায়েলি সরকারের, জার্মানির আকাশে একের পর এক ড্রোন, বন্ধ হল মিউনিক বিমানবন্দর। এবং দ্বিতীয় টি-20তে আফগানিস্তানকে 2 উইকেট হারিয়ে রুদ্ধশ্বাস জয় বাংলাদেশের, 1 ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় জাকের আলীর দলের। দুপুর 1টা নিউজে সবাইকে আমন্ত্রণ। সাথে আছি আমি নাফিস আব্দুল্লাহ। বদলে ফেলেছে, এবার আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। ডিসেম্বরের শীতল হাওয়ার সাথে রাজনৈতিক অঙ্গনেও বইছে উত্তেজনার হাওয়া। দীর্ঘদিন পর বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বে আসছে বড় পরিবর্তনের ইঙ্গিত। দলটির সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব আমির পদে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এ মাসেই। দেশজুড়ে 1 লাখেরও বেশি রুকন সদস্য গোপন ব্যালটে অংশ নিতে যাচ্ছেন এই ভোটযুদ্ধে। প্রশ্ন উঠছে, বর্তমান আমির ডাক্তার শফিকুর রহমান কি টিকে থাকবেন, নাকি নেতৃত্বে আসবেন নতুন কেউ? ভবিষ্যতে দিক নির্দেশনা, রাজনৈতিক কৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ নির্বাচনকে ঘিরে এখনই শুরু হয়ে গেছে আলোচনা, সমীকরণ আর নাটকীয়তা। বিস্তারিত তুষার ইসলামের রিপোর্টে। সমান সমান হতে হলে ওদের অস্তিত্বই গুঁড়া হয়ে যাবে। ডিসেম্বরের শীতল হাওয়ার সঙ্গে ভেসে আসছে এক নতুন অজানা উত্তেজনা। বাংলাদেশ জামায়াতে ইসলামী দাঁড়িয়ে আছে এক নতুন মোড়ে। আমির নির্বাচনের দ্বারগোড়ায় সারা দেশে 1 লাখের বেশি রুকন সদস্য প্রস্তুত হচ্ছেন গোপন ভোটযুদ্ধে অংশ নিতে। এ ভোট শুধু নেতৃত্ব বদলের প্রশ্ন নয়, বরং দলের ভবিষ্যৎ কৌশল আর জাতীয় রাজনীতিতে তাদের অবস্থানও নির্ধারণ করবে। ভেতরের গুঞ্জন বলছে, লড়াই হতে যাচ্ছে 2 শক্তিশালী প্যানেলের মধ্যে। একদিকে বর্তমান আমির ডাক্তার শফিকুর রহমান, যিনি 2019 সাল থেকে দলের নেতৃত্বে আছেন। সঙ্গে আছেন নায়েবে আমির মুজিবুর রহমান ও সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি এটিএম আজহারুল ইসলাম। ক্রিয়েটিভ শক্তিকে তারা ভোট দিয়েছে, আধুনিক শক্তিকে ভোট দিয়েছে। অন্যদিকে নতুন সমীকরণে ভেসে উঠেছে সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের নাম। এই 2 শিবিরের অঘোষিত প্রতিযোগিতা ইতোমধ্যেই দলীয় রাজনীতিকে করেছে আরো উত্তপ্ত। আজকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর এই কেন্দ্রীয় কার্যালয়ে গঠনতন্ত্র অনুযায়ী বিদায়ী কেন্দ্রীয় মজলিসে সূরা 3 জনকে মনোনীত করবে। সেখান থেকে ভোট দিয়ে চূড়ান্ত করবেন রুকন সদস্যরা। তবে চমক লুকিয়ে আছে এখানেই। চাইলেই ভোটাররা প্যানেলের বাইরের কাউকে নির্বাচিত করতে পারবেন। ফলে নির্বাচন ঘিরে তৈরি হয়েছে এক অজানা নাটকীয়তা। এখন কথা হচ্ছে, আমরা তো এগুলো বলি না। আমরা কেন বলি না? আমরা সব নেগেটিভ নোংরা রাজনীতিকে পরিহার করতে চাই। জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের জানান, 25 ডিসেম্বরের আগেই এই ভোট অনুষ্ঠিত হবে। জাতীয় নির্বাচনের প্রেক্ষাপটে নতুন আমিরকে নিতে হবে বড় রাজনৈতিক সিদ্ধান্ত। একটা জগদ্দল ভারী পাথর সরিয়ে দিয়েছেন। এখন প্রশ্ন হলো, ডাক্তার শফিকুর রহমান কি তৃতীয়বারের মতো নেতৃত্ব ধরে রাখতে পারবেন, নাকি উঠে আসবে নতুন কোনো মুখ? জামায়াতের ডিসেম্বরের ভোটযুদ্ধ তাই কেবল একটি নির্বাচন নয়, হতে যাচ্ছে এক রাজনৈতিক থ্রিলারের চূড়ান্ত পর্ব। তুষার ইসলাম, জাগো নিউজ। সর্বস্তরের মানুষের শ্রদ্ধায় বিদায় জানানো হচ্ছে ভাষা সৈনিক কবি আহমদ রফিককে। সকাল 11টায় কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হয় তার মরদেহ। তারপর একে একে শ্রদ্ধা জানায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, বাংলা একাডেমি সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার পক্ষ থেকে। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকেও জানানো হয় এই ভাষা সৈনিকের প্রতি শ্রদ্ধা। শ্রদ্ধা জানানো শেষে তারা বলেন, দেশের জন্য যে অবদান রেখে গেছেন আহমদ রফিক তা অনন্য। তার সেই অবদানগুলোকে ধারণ করে আগামীর দিনগুলো চলার প্রত্যয় জানান তারা। শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের পর আহমদ রফিকের মরদেহ নিয়ে যাওয়া হবে ইব্রাহিম মেডিকেল কলেজে। জীবনের শেষ মুহূর্তে মেডিকেল শিক্ষার্থীদের গবেষণার জন্য মরণোত্তর দেহ দান করে গিয়েছিলেন তিনি। ভাষা সৈনিক আহমদ রফিক জীবদ্দশায় প্রকাশ করেছেন প্রায় অর্ধশত গ্রন্থ, যার মধ্যে রয়েছে ভাষা আন্দোলনের ইতিহাস,
উল্লেখযোগ্য সংখ্যক রাজনৈতিক গ্রন্থ, রয়েছে রবীন্দ্রনাথের ওপর গবেষণা গ্রন্থ, ছোট গল্প, কবিতা, চিকিৎসা বিষয়ক বিভিন্ন সংকলন সম্পাদনা। সম্মানিত হয়েছেন বাংলা একাডেমি পুরস্কারে 21 পদকে, কলকাতার ট্যাগর রিসার্চ ইনস্টিটিউটের রবীন্দ্র তত্ত্বাচার্য উপাধিতে। সবশেষ বৃহস্পতিবার রাত 10:12 রাজধানীর বারডেম হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। আপনারা একটু পেছনে অপেক্ষা করছেন আর্কাইভ। ফরিদপুরের আলফাডাঙ্গা একটি মামলার প্রতিবাদে থানার ওসির অপসারণ চেয়ে মানববন্ধন করার প্রস্তুতিকালে এজাহারভুক্ত আসামিসহ বিএনপির 4 নেতাকে আটক করেছে পুলিশ। গেল রোববার সকাল 10টায় উপজেলা সদর বাজারের কলেজ রোডের 44-এর মোড় থেকে তাদের আটক করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফরিদপুর 1 আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী খন্দকার নাসিরুল ইসলাম ও শামসুদ্দিন মিয়া ঝুনু গ্রুপের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এই বিরোধের জের ধরে খন্দকার নাসির গ্রুপের বোয়ালমারী উপজেলার সাবেক ছাত্রদল নেতা বনিয়ামিন ও উপজেলা বিএনপির কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য একেএম উজ্জ্বল হোসেনের ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় বনিয়ামিন বিএনপির 6 নেতাকর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন এবং থানায় একটি মামলা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে ঝুনু গ্রুপের লোকজন আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহজালাল আলমের বিরুদ্ধে মানববন্ধনের ডাক দেয়। মানববন্ধনের প্রস্তুতিকালে আলফাডাঙ্গা উপজেলার সদর বাজারের কলেজ রোডের 44-এর মোড় থেকে উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খোশবুর রহমান খোকন সহ 4 জনকে আটক করে পুলিশ। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহজালাল আলম। শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় বিএনপি সবসময় পাশে ছিল এবং আছে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া। বলেন, এদেশের সর্বপ্রথম শ্রমিকদের মূল্যায়ন করেছেন জিয়াউর রহমান। এর ধারাবাহিকতা বজায় রেখেছেন খালেদা জিয়া। শুক্রবার বিকেলে লক্ষ্মীপুর সদর উপজেলার টুমচর ইউনিয়ন শ্রমিক দলের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। টুমচর আসাদ একাডেমি স্কুল অ্যান্ড কলেজের হল রুমে সদর উপজেলা শ্রমিক দল এ আয়োজন করে। বাংলাদেশের শ্রমিক সংগঠন হচ্ছে আমাদের আন্দোলন সংগ্রামে পাকিস্তান আমলেও তারা ভূমিকা পালন করেছে। নানান প্রতিকূলতার মুখে বাংলাদেশের শ্রমিক সংগঠন অনেক অবহেলার শিকার হয়েছে। এদেশের সর্বপ্রথম শ্রমিকদের মূল্যায়ন করছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। শ্রমিকদের যে মঞ্জুর কমিশন, শ্রমিকদের বেতন, শ্রমিকদের কয় ঘন্টা কাজ করবে, শ্রমিকের ন্যায্য অধিকার, এগুলা প্রতিষ্ঠার যে একটা সরকারের তরফ থেকে যে একটা কাঠামো এবং তাদের সব কিছুতে নির্ধারণ করে দেওয়া হয়েছিল এবং খালেদা জিয়ার সময়ে জিয়া রহমানের এবং তাদের বেতন স্কেল এবং স্ব অবস্থানে তাদের যে ঈদ বোনাস এবং বিভিন্ন উৎসব বোনাস এই সমস্ত সবকিছুই জিয়া রহমানের পর বেগম খালেদা জিয়ার। নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার আগের রাতে ফরিদপুরের ভাঙ্গায় রাতভর চলেছে ইলিশ মেলা। মেলা ঘিরে ইলিশ কিনতে ভাঙ্গা সহ আশেপাশের কয়েক উপজেলার হাজারো মানুষ এখানে ভিড় জমায়। শুক্রবার সন্ধ্যার পর থেকে শনিবার ভোর পর্যন্ত পৌরসভার হাসানদিয়া ফ্লাইওভারের নিচে বসে এই মেলা। স্থানীয় আড়তদার সূত্রে জানা গেছে, শুক্রবার মধ্যরাত থেকে সারা দেশে ইলিশ শিকার সংরক্ষণ ও পরিবহনে সরকারি নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। তাই প্রতি বছরের মতো এবারও নিষেধাজ্ঞার আগ মুহূর্তে ইলিশের মেলা বসে। স্থানীয় ছাড়াও আশেপাশের লোকজন ইলিশ কিনতে জড়ো হন মেলায়। বাজারের তুলনায় এখানে মাছের দাম কিছুটা কম হওয়ায় পছন্দের ইলিশ কিনে খুশি ক্রেতারা। তবে তুলনামূলক এবার ইলিশের আমদানি কম হলেও দাম খুব একটা বাড়েনি। ভাঙ্গা উপজেলা মৎস্য কর্মকর্তা ইশরাত জাহান জানান, মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে শুক্রবার মধ্যরাত থেকে সারা দেশে ইলিশ শিকার সংরক্ষণ ও পরিবহনে সরকারি নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। এই নিষেধাজ্ঞা আগামী 25 অক্টোবর পর্যন্ত বলবৎ থাকবে। এই নির্ধারিত সময় পর্যন্ত ইলিশ মাছ ধরা ও ক্রয় বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ থাকায় শেষ দিন বসে ইলিশ মাছের মেলা। আজকে মাছ কিনতে আসছি মেলা, অনেক লোকের সমাগম। ছোট মাছ থেকে বড় মাছ 25-3000 এবং ছোট মাছ 550, 600, অনেক রকমের মাছ আছে। এবারও ভাঙ্গায় বসছে ইলিশের মেলা। আপনারা জানেন যে ইলিশের প্রজনন মৌসুমে প্রতি বছরই এই অভিযানটা হয় এবং দেশ বিদেশের প্রত্যেকটা মানুষ জানে, কিন্তু দেশের বিভিন্ন স্তরের মানুষ এখানে এই মেলায় এর যে আকর্ষণ ইলিশ মাছ কেনার জন্যে
প্রতি বছরের ভিড় জমে এবং সেই ভিড়ে এবার যদিও ইলিশের সংগ্রহ একটু কম, তারপরে এবারের মেলায় আশা করছি 80 থেকে 100 টন মাছ এবার বিক্রি হওয়ার যে আমাদের একটা সম্ভাবনা। দেশের দক্ষিণ ও পূর্বাঞ্চলের 8টি অঞ্চলের উপর দিয়ে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দেশের বেশিরভাগ এলাকাতেই আগামী 24 ঘন্টায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শনিবার ভোর 5টা থেকে দুপুর 1টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য দেয়া আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় এসব এলাকার নদী বন্দরকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ আবুল কালাম আল মল্লিক স্বাক্ষরিত এই পূর্বাভাসে আরও বলা হয়, উপকূলীয় এলাকায় বাতাসের গতিবেগ কিছুটা বেশি হতে পারে এবং নৌযানগুলোকে সতর্কতার সঙ্গে চলাচল করার পরামর্শ দেওয়া হয়েছে। জানাবো আন্তর্জাতিক সংবাদ। গাজায় যুদ্ধ বন্ধের নির্দেশ দিয়েছে ইসরায়েলি সরকার এবং দেশটির রাজনৈতিক নেতারা। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় যুদ্ধ বন্ধ করতে এবং হামাসের হাতে বন্দী জিম্মিদের মুক্ত করার জন্য ইসরায়েলকে আক্রমণ বন্ধ করার আহ্বান জানিয়েছেন। তার এই আহ্বানের পর ইসরায়েলের রাজনৈতিক নেতারা সেনাবাহিনীকে গাজা শহর দখলের অভিযান বন্ধ করার নির্দেশ দিয়েছেন। আর্মি রেডিও এবং কান পাবলিক ব্রডকাস্টারের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। আর্মি রেডিও জানিয়েছে যে স্থলভাগে যেখানে সেনারা কঠোরভাবে প্রতিরক্ষামূলক কৌশল অবলম্বন করছেন, সেখানে রাজনৈতিক নেতারা অভিযান ন্যূনতম করার আহ্বান জানিয়েছেন। ইসরায়েল ও মার্কিন কর্মকর্তাদের মধ্যে রাতভর আলোচনার পর এই নির্দেশ জারি করা হয়েছে। আর্মি রেডিওর সামরিক সংবাদদাতা ডোরন কাদোস বলেছেন, ইসরায়েলের রাজনৈতিক মহল সেনাবাহিনীকে গাজায় কার্যকলাপ কমিয়ে আনতে এবং কেবল প্রতিরক্ষামূলক পদক্ষেপ গ্রহণ করার নির্দেশ দিয়েছে। এর আগে গাজা যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 20 দফা পরিকল্পনায় আংশিক সম্মতি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপর ইসরায়েলকে অবিলম্বে গাজায় বোমা বর্ষণ বন্ধ করতে বলেন ট্রাম্প। জার্মানির আকাশে গেল 24 ঘন্টায় একাধিক ড্রোন উঠতে দেখা গেছে। ড্রোনগুলো কোন দেশের সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। ফলে মিউনিক বিমানবন্দর দ্বিতীয়বারের মতো বন্ধ করে দেওয়া হয়েছে। শুক্রবার সন্ধ্যায় এক বিবৃতিতে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে যে স্থানীয় সময় রাত 8:30 থেকে বিমান চলাচল বন্ধ রাখা হয়েছে। ফলে প্রায় 6,500 যাত্রী ক্ষতিগ্রস্ত হয়েছে। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় মিউনিখে কমপক্ষে 17টি ফ্লাইট বন্ধ রাখা হয়। সে সময় বিমানবন্দরের কাছাকাছি আকাশ সীমায় একাধিক ড্রোন চলাচল করতে দেখা গেছে। সাম্প্রতিক সময় ইউরোপের বিভিন্ন দেশের আকাশ সীমায় বারবার ড্রোনের উপস্থিতি লক্ষ্য করা গেছে। বেলজিয়ামের বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী বৃহস্পতিবার বেলজিয়াম কর্তৃপক্ষ 15টি ড্রোনের উপস্থিতির বিষয়ে তদন্ত করছে। এসব ড্রোন জার্মান সীমান্তের কাছে এলসেনবর্ন সামরিক স্থাপনার উপরে দেখা গেছে। ড্রোনগুলো শনাক্ত হওয়ার পর এগুলোকে বেলজিয়াম থেকে জার্মানিতে উড়ে যেতে দেখা গেছে। জার্মানির ছোট শহর ডুরেনের পুলিশও এগুলো পর্যবেক্ষণ করেছে। তবে এসব ড্রোন কোত্থেকে এসেছে বা কারা এগুলো পরিচালনা করেছে তা শনাক্ত করতে সক্ষম হননি কর্মকর্তারা। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গ্লোবাল সুমুদ ফ্লোটিলা বহরের 2টি নৌযানে অবৈধভাবে ড্রোন হামলা চালাতে সরাসরি অনুমতি দিয়েছিলেন। গেল মাসের শুরুতে এই ঘটনা ঘটে। ফিলিস্তিনের গাজা অভিমুখী এই 2টি নৌযান তিউনিসিয়ায় নোঙর করা ছিল। এই বিষয়ে অবগত মার্কিন গোয়েন্দা কর্মকর্তাদের বরাত দিয়ে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম সিবিএস নিউজ এমন খবর দিয়েছে। প্রকাশ্যে কথা বলার অনুমতি না থাকায় ওই গোয়েন্দা কর্মকর্তারা তাদের নাম প্রকাশ করতে রাজি হননি। তারা বলেন, ইসরায়েলি বাহিনী একটি সাবমেরিন থেকে ড্রোন উড়িয়ে তিউনিসিয়ার সিদি বো সাইদ বন্দরের বাইরে নোঙর করা নৌযানগুলোতে দাহ্য সরঞ্জাম ফেলে। এতে সেগুলোতে আগুন ধরে যায়। গেল 8 ও 9 সেপ্টেম্বর একটি পর্তুগিজ পতাকাবাহী নৌযান এবং একটি ব্রিটিশ পতাকাবাহী নৌযানকে আলাদা করে নিশানা করা হয়েছিল। তবে ওই হামলায় কেউ হতাহত হয়নি। আন্তর্জাতিক মানবাধিকার আইন ও সশস্ত্র সংঘাত সংশ্লিষ্ট আইন অনুযায়ী যে কোনো পরিস্থিতিতে বেসামরিক মানুষ বা বেসামরিক স্থাপনার উপর দাহ্য সরঞ্জাম দিয়ে হামলা নিষিদ্ধ। নেতানিয়াহু এ ব্যাপারে এখনও কোনো প্রতিক্রিয়া জানাননি। ইসরায়েলি সেনাবাহিনীও তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।
এবারে খেলার খবর। তৃণমূল পর্যায়ের ফুটবলকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে বাফুফে কাজ করেছে বলে জানিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিত আউয়াল। বলেন, স্থানীয়ভাবে ফুটবলের প্রসার ঘটলে তা জাতীয় পর্যায়ে ছড়িয়ে যায় এবং ভালো ফুটবলার কেন্দ্রীয় টুর্নামেন্টের সুযোগ পায়, তাই তারা তৃণমূলে নজর দিয়েছেন। শুক্রবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জের দেবীনগর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে এসব কথা বলেন তিনি। দেবীনগর প্রগতি সংঘের আয়োজনে অনুষ্ঠিত ফুটবল খেলায় প্রধান অতিথি ছিলেন বাফুফে সভাপতি। আমরা বিশ্বাস করি যে ক্রীড়া এবং স্কুল জগতে এটা একটা ভালো সমাজ গড়ে তোলার জন্য এর কোনো বিকল্প নাই। সেটা হবে আমাদের আগামী দিনের কমিটমেন্ট এবং প্রত্যাশা। এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন পক্ষ থেকে আমরা ক্রীড়া, বিশেষ করে ফুটবলের মানটাকে আরও উন্নত করার জন্য কাজ করে যাচ্ছি এবং তৃণমূল পর্যায়ে ছড়িয়ে যাওয়ার জন্য আমরা কাজ করে যাচ্ছি, যেখানে আমাদের গ্রাসরুটস লেভেল কোচিং হচ্ছে, গ্রাসরুটস লেভেল রেফারিং হচ্ছে এবং যেসব জায়গায় এরকম দেবীনগরের স্কুলে যেরকম মাঠ আছে, একটু আগে আমি স্কুল কমিটির সাথে এবং আমাদের এমপি সাহেবের সাথে কথা বলেছি যে এই মাঠটাকে কীভাবে আরেকটু মেনটেনেন্স হাইগ্রেড করা যায় এবং অত্র এলাকাতে ছোট ছোট স্টেডিয়াম কেমনি আবার নির্মাণ করা যায় যৌথ উদ্যোগে। লক্ষ্য খুব বড় ছিল না, মাত্র 148 রান, কিন্তু শারজায় আফগানিস্তানের বিপক্ষে আবারও শ্বাসরুদ্ধকর এক ম্যাচ খেলল বাংলাদেশ। শেষ ওভারে এসে মাত্র 2 উইকেট হাতে রেখে জয় পেয়েছে টাইগাররা, আর এর মাধ্যমে এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করল জাকের আলীর দল। রান তারায় শুরুটা ভালো হয়নি বাংলাদেশের, মাত্র 24 রানে 3 উইকেট হারায় তারা। তবে শামী পাটোয়ারি ও জাকের আলীর 56 রানের জুটিতে ঘুরে দাঁড়ায় দল। জাকের 25 বলে 32 আর শামীম 22 বলে করেন 33 রান। পরে নুরুল হাসান সোহান 31 রানে অপরাজিত থেকে দলকে পৌঁছে দেন জয়ের বন্দরে। শেষ দিকে শরীফুল ইসলাম 6 বলে 11 রান করে হাকান জয়সূচক বাউন্ডারি। আফগানদের ওমর জাই নেন 4 উইকেট। এর আগে টস জিতে বোলিংয়ে নামা বাংলাদেশ দুর্দান্ত নিয়ন্ত্রিত বোলিং করে। শরীফুল, নাসুম আর রিশাদের কৃপণতায় আফগানিস্তান 5 উইকেটে তোলে মাত্র 147 রান। সবচেয়ে সাশ্রয়ী ছিলেন শরীফুল, 4 ওভারে দেন মাত্র 13 রান, নেন 1 উইকেট। দ্বিতীয় টি-20তে জয় পেয়ে 2-0 ব্যবধানে সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। এখন লক্ষ্য ক্লিন সুইপ। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। নেতৃত্বে বড় পরিবর্তনের আভাস, ডিসেম্বরে জামায়াতের আমির নির্বাচন, ভোটযুদ্ধে অংশ নেবে 1 লাখেরও বেশি রুকন সদস্য। শহীদ মিনারে শেষ শ্রদ্ধায় সিক্ত ভাষা সংগ্রামী আহমদ রফিক, সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন। দেশের 8 অঞ্চলে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টির শঙ্কা, নদী বন্দরকে 1 নম্বর সতর্ক সংকেত, নৌযানগুলোকে সতর্কতার সঙ্গে চলাচল করার পরামর্শ। গাজায় যুদ্ধ বন্ধের নির্দেশ, ইসরায়েলি সরকারের, জার্মানির আকাশে একের পর এক ড্রোন, বন্ধ হলো মিউনিক বিমানবন্দর। এবং দ্বিতীয় টি-20তে আফগানিস্তানকে 2 উইকেট হারিয়ে রুদ্ধশ্বাস জয় বাংলাদেশের, 1 ম্যাচ হাতে রেখে সিরিজ জয় জাকের আলীর দলের। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর পেতে ভিজিট করুন jagonews24.com, ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।